নমস্কার, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আমরা যারা টিভির ওপরে বসে রয়েছি তারা সবাই আমরা কম বেশি একটা জিনিস বুঝি, যে আমরা অর্থবান হই না হই, আমাদের প্রচুর সম্পদশালী আমরা হই না হই, আমরা খুব রেপুটেড সমাজে নামজাদা মানুষ হই বা না হই, আমরা দরিদ্র মানুষ হতে পারি, কিন্তু আমরা যে ধরনের ফ্যামিলি থেকে বা যে ধরনের ইকোনমি থেকেই বিলং করি না কেন, আমাদের এডুকেশনটা একটা বেসিক রিকোয়ারমেন্টস। তার একদম পরিষ্কার বাংলায় বলতে গেলে পড়াশুনোটা প্রয়োজন। ওই জন্য দেখবেন অত্যন্ত গরিব ঘরের মানুষ, মানে যে সমস্ত স্কুলে খিচুড়ি দিয়ে দুপুরবেলার মিড ডে মিল দিয়ে ছেলেদেরকে স্কুলে আনতে হয়, সেই সমস্ত প্রত্যন্তর গ্রামেও বাবা মারা চান যে ছেলে মেয়ে অন্ততপক্ষে ন্যূনতম শিক্ষা করুক এবং তারা স্কুলে যাক। এবারের একটা মানে বিস্তৃত জায়গা রয়েছে, মানে ওই একেবারে প্রাইমারি স্কুল যেটা একদম নিখরচায় পড়াশুনো, সেখান থেকে শুরু করে আমরা এটাও দেখি যে অনেক বাবা মা রয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিভিন্ন বেসরকারি জায়গায় তাদেরকে চিকিৎসা বিদ্যা পড়ানোর জন্য, ইঞ্জিনিয়ারিং বিদ্যা পড়ানোর জন্য তারা পাঠাচ্ছেন। এবং বর্তমানে তো ওয়াইড অনেক বেশি ওপেন হয়েছে একাডেমিক সেক্টরটা, কাজে অনেক নতুন নতুন দিশা রয়েছে, যেগুলো কিন্তু সবটাই সাবসিডাইজড এডুকেশন নয়। অর্থাৎ সরকার পয়সা দিচ্ছে বা কম পয়সায় পড়াতে পারছেন তা নয়, লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে, মানে মায়ের গয়নাপাতি বন্ধক রাখতে হচ্ছে, অনেক সময় বাড়িঘর বন্ধক রাখতে হচ্ছে, অনেক সময় এডুকেশনাল লোন নামক একটি লোন নিতে হচ্ছে, যেটা ব্যাংকে গেলে দেয় ব্যাংক থেকে। তাহলে এবার ব্যাপার হচ্ছে, এটা তো আমাদের ইনভেস্টমেন্ট। আমরা যারা বুদ্ধিমান, মানে খুব খুব স্বাভাবিক বুদ্ধি নিয়ে যারা চলি, আমরা একবারও ভাববো না যে আমাদের এই যে আমরা ইনভেস্টমেন্ট করছি, আমাদের এটা প্রপার ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। মানে আপনি পড়াশোনার পিছনে খরচা করুন, নো ডাউট, কোনো অসুবিধে নেই, কিন্তু ছেলে কি MBA করবে না MCA করবে, এই কনফিউশনটা আপনি দূর করবেন না। ছেলে কি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাবে, মানে IAS করবে, IAS করবে, এই সমস্ত কিছু করবে, নাকি রাজ্য প্রশাসনিক পড়াশুনো করবে, মানে WBCS বা ইত্যাদি এই জাতীয় করবে। ছেলে কি কমার্স লাইনে যাবে, মানে সেখানে CA, ICWA, কস্টিং, চার্টার এগুলো করবে, নাকি সে নর্মালি ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহ করে যে সমস্ত আর্টস এডুকেশন রিলেটেড যে সমস্ত পড়াশুনো। এই কনফিউশনটা অ্যাস্ট্রোলজি কিভাবে দূর করতে পারে, এটা আমার বহুদিনের প্রশ্ন ছিল। আজকে একটা খুব ভালো অপশন পেলাম, কারণ আজকে আমাদের গেস্ট বেদাচার্যদা বলেন আজকে তুমি তোমার মতো প্রশ্ন করো, তুমি যেটা আমাকে বলবে একদম প্রেজেন্ট টপিক, আমি তার উপর উত্তর দেওয়ার চেষ্টা করবো অ্যাজ পার অ্যাজ প্রেজেন্ট সিনারিও অ্যান্ড রিকোয়ারমেন্টস মানুষের। তো আমি বেদাচার্যদাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং ইন আ সেম টাইম আমার এটা একটা বহুদিন, এটা আমার মাই রিকোয়ারমেন্টস দ্যাট আই ওয়ান্ট টু নো, যে আমরা পড়াশোনার পেছনে ইনভেস্টমেন্ট করব, কিন্তু কোন প্রপার গাইডলাইনে গেলে আমাদের সেই ইনভেস্টমেন্টটা প্রপার ইনভেস্টমেন্ট হবে, পয়সাটা নষ্ট হবে না, পরিষ্কার কথা। একদমই না, এটা তো ঠিকই 100 বার। সবার আগে আমার মা বাবাকে প্রণাম, এবং আপনারা যারা দেখছেন আমাকে তাদের সকলকে, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, আমার বয়সী যারা তাদেরকে আমার ভালোবাসা। মনটা খুব খারাপ, তার কারণ দেশের যা পরিস্থিতি চলছে। আমরা এখানে বসে খুব সন্তর্পণে সিকিউরড ওয়েতে আমরা প্রোগ্রাম করছি, আমি, দেবাশিস, যারা টেকনিশিয়ান আছেন, এবং ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যারা বাড়ি থেকে এখন বেরিয়েছেন, তারা কেউ অফিসে গেছেন, কেউ স্কুলে গেছেন, কেউ কলেজে গেছেন, কেউ বাজারে গেছেন, নানা রকম নিজেদের জীবিকা অর্জনের জন্য যতটুকু করা দরকার যে যেভাবে পারছে ছুটে বেড়াচ্ছে, এবং প্রত্যেকেই আমরা খুব সেফলি ছুটে বেড়াচ্ছি। তার কারণ সীমান্তে কেউ আমাদেরকে পাহারা দিচ্ছে এবং সীমান্তে কেউ আমাদেরকে রক্ষা করছে। এবং তার একটা আমরা অনেকদিন পর আমি প্রোগ্রাম করলাম, কারণ আমি বলেইছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি এখন প্রোগ্রাম কিছুদিনের জন্য একটুখানি লাইভটা কম করব। যদিও আমি লাইভ কম করি, দেবাশিসেরও বক্তব্য, অন্য লোকের আপনাদেরও বক্তব্য, তথাপি আমি এখন কম করছি, তার কারণ রাতের বেলায় যাতে আমার লাইভের জন্য বাচ্চা ছেলেমেয়েগুলোর পড়াশোনাগুলো যাতে নষ্ট না হয়, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশের যা পরিস্থিতি চলছে, সমবেদনা জানানো ছাড়া হয়তো আমাদের কিছু উপায় নেই, কিন্তু সবচেয়ে বড় যেটা করতে হবে সেটা আমাদের প্রত্যেককে হাতে হাত রেখে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যেখানে কোনো রাজনীতি নয়, যেখানে কোনো আলাপ আলোচনা নয়, শুধুমাত্র দেশের সুরক্ষার স্বার্থে দেশের জন্য যতটা করা যায় আমরা নিশ্চয়ই করব। তাই তো বলো, আমরা যে প্রফেশনেই থাকি, যে প্রফেশনেই আছি না কেন, যে প্রফেশনে আছি, এবং যে সাধ্য মতো যে যার মতো করে আজকে আমাদের দেশের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি খুব একটা খারাপ, মানে ভালো নয়। অভিনন্দনকেও মনে হয় ছাড়ার মতো একটা পরিস্থিতি এসছে, এবং তাকেও খুব মানে এত বড় একজন, সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একজন শিক্ষিত ব্যক্তি। অভিনন্দনের যা আমি বায়োগ্রাফি যা পড়লাম, এনডিএ থেকে, হ্যাঁ এনডিএ, এবং তিনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন, মানে কতগুলো ভাষা তিনি সব ফ্লুয়েন্টলি বলতে পারেন, এবং দক্ষতার সাথে তিনি বহু বিমান চালাতে পারেন। একদম, হ্যাঁ। তো তার মানে কত পড়াশুনো। মানে আমি সব থেকে অবাক হয়েছি ডেডিকেশন দেখে, যখন কোয়েশ্চেন করা হচ্ছে কোনটা বলতে হবে কোনটা না বলতে হবে, অ্যাজ পার অ্যাজ দ্য সার্ভিস রুল। দুঃখের বিষয় কি জানো, মানে হয়তো অনিয়ার বলাটা হয়তো ঠিক না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি।
আমরা যারা অনেকে পড়াশোনা জানি না তারা বাটপাড়ি করে চলেছি। আচ্ছা আচ্ছা। তারা হয়তো দেশের বিরুদ্ধে অনেক কিছু কাজ করি, কিন্তু যারা পড়াশোনা শিখে, যারা বেসিক্যালি যারা প্রণম্য ব্যক্তি, আজকে তারা দেশের জন্য প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত। ইচ্ছা করলে অভিনন্দন, ইচ্ছা করলে যে কোনো একটা ইউনিভার্সিটি লেকচারার হতে পারতেন, তিনি সুখের একটা জীবন যাপন করতে পারতেন, কিন্তু তার মাথাকে তিনি দেশের কাজে লাগাইছেন। তো আজকে এই যে তুমি যে পয়েন্টটা তুললে, সেই জন্য আমি অভিনন্দনের কথা দিয়ে আজকে আসলাম। তিনি তো যাই হোক, আমরা আমাদের ক্ষমতা নেই হয়তো অভিনন্দনের মতো এত বড় একজন মহাপুরুষ, উনি মহাপুরুষ। আমার মনে হয় আমি লিভিং লিজেন্ড বা লিভিং মহাপুরুষ বলতে স্বীকার করা যায়, কোনো ডাউট নেই। আর এখানে কোনো সমর্থন করছি, এই কথায় কোনো রাজনীতিও আসে না। ঠিক, একদম ঠিক। আমাদের প্রত্যেকটা বাচ্চা, আপনারা এই যে এইমাত্র বললো যে দেবাশিস বললো যে মিড ডে মিল দিয়ে যারা বাচ্চা বাবা মারা চাইছেন, যে তাদেরও একটা আশা আছে যে আমার ছেলে যদি কোথাও ডাক্তার হয়ে যায়, যদি কোথাও ইঞ্জিনিয়ার হয়ে যায়, চেষ্টা কেন করবো না, যদি সে কোনো কলেজের প্রফেসর হয়, বা সে একটা যদি শিক্ষকতার চাকরি নিতে পারে, বা তার সেক্টরে যে যার মতো করে একটা ভাবছেন, অর্থাৎ সাধ্য মতো সাত পূরণ, একটা কথা আছে না, সাধ্য মতো আমার পকেট যতটা পারমিট করে আমি তার মতো করে আমার ছেলেকে আমি সেই জায়গায় চেষ্টা করব। এবং প্রত্যেক বাবা মাই হয়তো অভিনন্দন করারই চেষ্টা করায়। ঠিক, একদমই তাই। প্রত্যেকটা বাবা মাই, কারণ যিনি রিক্সা চালান তিনি চান আমার ছেলেটা যেন এই প্রফেশনে না এসে সে যেন একটা স্বনামধন্য একটা প্রফেশনে যায়, একটা সুষ্ঠু জীবন, সুন্দর জীবন, তার একটা জীবিকা অর্জনের একটা ভালো একটা পথ যেন সে বেছে নিতে পারে। কিন্তু ঘটনা হলো, জ্যোতিষকে আমরা এই প্রফেশনের জায়গায়, এই এডুকেশনের সেক্টরে, তাহলে সবার আগে আমার তো দরকার এডুকেশনটা। তাহলে আমাকে প্রপার এডুকেটেড হতে হবে, আমাকে প্রপার এডুকেশনাল গাইডলাইন নিতে হবে। আমি কি করব? আপনারা জ্যোতিষের কাছে যাচ্ছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, দাদা এই ছক, এই ডেট অফ বার্থ, এই তার ডাটা, এই তার রাশি লগ্ন, অমুক তমুক সব বেরোলো, তার একটা ছক বেরোলো, তাহলে আমার ছেলেকে ঠিক কোন দিকে নিয়ে যাওয়া উচিত। আপনি চাইছেন আপনার ছেলেকে ডাক্তার করতে, কিন্তু তার ছক অন্য কথা বলছে। তার ছক বলছে সে হয়তো একজন ভালো আমলা জাতীয় কিছু হতে পারেন, তিনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের টপার হতে পারেন, তিনি হয়তো খাদ্য দপ্তরে চাকরি করতে পারেন, তিনি হয়তো কোনো গেজেটেড র্যাঙ্কের অফিসার হতে পারেন, কিন্তু আপনি চললেন তাকে হয়তো টেকনিক্যাল পড়াশোনার দিকে নিয়ে যেতে। তাহলে কোথাও না কোথাও তাহলে মিসম্যাচ হলো। এবং বাচ্চাটারও আরও একটা জিনিস, বাচ্চাটাকে দেখতে হবে যে জাতক বা জাতিকা পড়াশোনা করছে, তাকে দেখতে হবে তার মত কি, তার খুব ইম্পর্টেন্ট, তার প্রভাব কি, ভীষণ একটা মানে যারা ইয়াং জেনারেশন না, তারা মানে মাথায় তুলে নাচবে বেদাচার্য নামক এই ভদ্রলোককে। তার কারণ এটা মানুষের মনের ভিতরে গুমরাতে থাকা একটা রাগ, ক্ষোভ, ব্যথা, যন্ত্রণা, যে আমি কি হতে চাই বাবা মা বুঝছে না। মানে অ্যাটলিস্ট আপনি বহুবার বলেছেন এটা বেদাচার্য, এই আসুন এই প্রোগ্রামে এই জায়গায় বসে উনি বলেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার পেশার শেষ কথা নয়, অভিনন্দন কিন্তু ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, কিন্তু আজকে দেশবাসী তাকে স্যালুট করছে। আমাকে এই জায়গায় আমাদের ছেলে মেয়েগুলোকে এই জায়গাকে প্রমোট করতে হবে। আজকে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারেরও দায়িত্ব সেই বাচ্চাগুলো যখন আমাদের কাছে আসে, তাকে সেই জায়গায়, আগে আমি যখন আমার কাছে কেউ আসে, সবার আগে আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করি, বাবা মার সামনে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও। তখন বাবা মা হয়তো অনেকে এসে আগ বাড়িয়ে বলে না আমার ছেলে এখন কি বোঝে, অনেক কিছু বোঝে, ঠিক অনেক কিছু বোঝে। আমরা হয়তো ক্লাস 1-এ পড়ার সময় জানা বুঝতাম, এখনকার ক্লাস 1-এর বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি বোঝে। যেটুকু বোঝে তার কম কি। কেউ আছেন কি? কে রয়েছেন? হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার দিদি ভাই, আপনাকে নমস্কার দেবাশিস দা, নমস্কার বেদাচার্য দা। আমি খড়দা থেকে বলছি, আমি ছেলের সম্পর্কে জানবো। হ্যাঁ বলবেন। অনুষ্ঠান কি কিরকম লাগে? মানে আমি একটাই উত্তর আপনার থেকে জানতে চাই যে মানে একদমই আট পৌড়ে মনে হয় নাকি কিছুটা ডিফারেন্ট মনে হয়? মানে কিছু কি পুরো ডিফার, স্যারের প্রোগ্রামটা সত্যি ডিফার, কারোর সাথে তুলনা এটা হয় না আর কি। মানে আমি আর কিছু মানে বেশি আর কিছু বললাম না, মানে সত্যিই খুব ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা তো ভাষা প্রয়োগ করার কাজ করি বলে যে বলছি তা না, না আমরা তো ভাষা প্রয়োগ করার কাজ করি, সঞ্চালকের কাজ হচ্ছে ভাষা প্রয়োগ করা। আমি মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলি। আমি বহুবার বলেছি আমি ব্যাখ্যা করার ভাষা পাই না। একটা জিনিস হয় যেটা হচ্ছে চোখ বুঝে আপনি দেখবেন যে দিল কা এক সুকুন মিলতা হ্যায়, সুকুন মানে দিস ইজ জাস্ট আ ক্লোজ আইড স্যাটিসফ্যাকশন, আমি এটা পাই আপনার প্রোগ্রাম থেকে। এবং ইভেন আমার মনে হয় মানুষেরা এই একই কথা শেয়ার করবেন। জানি না সেটা কতদূর পেরেছি আমি জানি না, সেটা ওপারের লোক বলতে পারে। একদম। আসুন, আপনার ছেলের জন্ম তারিখ? হ্যাঁ, 15ই ডিসেম্বর 2001। টাইম দিদি সময়টা বলুন। আহা, যাই হোক কেটে গেল হয়তো কোনো কারণে। যাই হোক 15 ডিসেম্বর 2001, কিন্তু টাইমটা জানতে পারলাম। টাইম না জানলে তো এগোনো যাবে না যেখানে আমরা ছিলাম। তো
বেসিক্যালি এখন যেটা একটা ভিড় হয়েছে, আমার কথা হচ্ছে যে আমাদের মনে হয় এই যে মার্কেট যে ওরিয়েন্টেড একটা পড়াশোনা করাটা দরকার। এখন সত্যি কথা বলতে সারাদিনে 10টা ইঞ্জিনিয়ার আমার কাছে প্রত্যেক দিনই আসে, তার মানে ইঞ্জিনিয়ারিংয়ের বাজার কোথাও না কোথাও নষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের এখনকার যে ছেলেমেয়েরা বিদেশে গিয়ে তাদের সেটেলমেন্ট করার একটা পক্ষে একটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তার কারণ আমেরিকার দরজা প্রায় কিয়দংশ বন্ধ আছে। কিছু কিছু হয়তো জিনিয়াস ছেলেদের তারা হয়তো নিয়ে চলে যাচ্ছে, সেখানে তাদের হয়তো একটা রুটি রোজগারের ব্যবস্থা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে তো চাকরির অবস্থা খারাপ, ভারতবর্ষের মধ্যে তো অত ইন্ডাস্ট্রি নেই যত ইঞ্জিনিয়ার আছে। তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে বেরোতে হবে বা আমাকে ডাক্তারি সেক্টর থেকে বেরোতে হবে। তার থেকেও বড় কথা, আপনার জন্মছক, আমি বারবার বলি না, এই যে তিথি, পায়া, চরণ, করণ, এই যে জায়গাগুলো, প্রথম পাতা সবার আগে আপনাকে কোন দিকে পুশ আপ করছে, প্রথম পাতার যে পুশ আপ, এই পুশ আপ দেখে আপনি বুঝতে পারবেন আপনার গতি কী। তারপর যে সন্তানটি বা যে ছাত্রটি বা যে ছেলেটি বা যে মেয়েটি, তার একটা নিজস্ব একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে একটা প্রাধান্য দিন। তাকে জিজ্ঞেস করুন তুমি কি হতে চাও, তাকে 10টা জিনিস দেখান। এই 10টা জিনিস, আবার একটা বাচ্চার ছোটোবেলা থেকেই একটা জিনিস উঠে আসে, হয়তো ক্লাস 7-এ পড়তে পড়তে তার সেই জায়গাটা মোটিভটা চেঞ্জ হয়ে গিয়ে সে আরেকটা সেক্টরে গিয়ে দাঁড়াচ্ছে। তার মানে এই যে সেক্টরটা যে চেঞ্জ হচ্ছে, এই সেক্টরগুলো যে চেঞ্জ হচ্ছে, তার মানে তার প্যারামিটারগুলো কি। এখানে চরণটা ভীষণভাবে এফেক্টেড। এই যে 1 চরণ আর 4 চরণ তোমার মানসিক স্টেবিলিটিকে আস্তে আস্তে পরিবর্তন করবে, তার মানে পরিবর্তনশীল। 2 এবং 3 চরণ পরিবর্তনশীল মানসিকতার মধ্যেই যায় না, এবং তারা খুব ফিক্সড, তারা খুব ধৈর্য ধরে এক নিঃশ্বাসে তাদের লক্ষ্যে পৌঁছতে তারা চেষ্টা করে। 1। 2 নম্বর কথা হচ্ছে পক্ষ বলে একটা কথা আছে। পক্ষ মানে একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের জাতক এবং শুক্লপক্ষের জাতক আপনারা দেখে নেবেন, আপনাদের বাড়িতেও যদি 2টি সন্তান থাকে, তো একটি যদি শুক্লপক্ষের হয়, একটি যদি কৃষ্ণপক্ষের হয়, দুজনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেকটা আলাদা। তার কারণ কৃষ্ণপক্ষের বাচ্চাটি হয়তো অনেক বেশি ছটফটে, অনেক বেশি চঞ্চল, অনেক বেশি চপল। শুক্লপক্ষের জাতকটি অতটা চঞ্চল নয়, অতটা চপল নয়, সে অনেক স্থির, সে অনেক ধীর, সে তার নিজের কাজটা খুব সুন্দর করে গুছিয়ে করে। শুক্লপক্ষের জাতকদের এটা একটা ফ্যাসিনেটিং একটা ব্যাপার, তার কারণ শুক্লপক্ষটা পূর্ণিমার দিকে যায়, অর্থাৎ চন্দ্র অমাবস্যা, চন্দ্র তার অন্ধকার কাটিয়ে আলোর দিকে প্রবেশ করছে। আর শুক্লপক্ষের পূর্ণিমা শেষ হয়ে গিয়ে যখন কৃষ্ণপক্ষ হচ্ছে, তার মানে চন্দ্র তার আলোর ক্ষমতাকে কমিয়ে দিয়ে এবার সে অন্ধকারাচ্ছন্ন দিকের দিকে এগোচ্ছে। তার মানে এটা মানব জীবনের উপর প্রভাব ফেলে, নিশ্চয়ই ফেলবে। তার কারণ যেমন চন্দ্রের জন্য আমাদের যেমন জোয়ার ভাটা হয়, আমাদের সমুদ্রের জল যেমন ফুলে ওঠে, গঙ্গার জল যেমন ফুলে ওঠে, নদী নালার জল, খাল বিলের জল যেমন ফুলে ওঠে, ঠিক তেমনই এই মাধ্যাকর্ষণ শক্তি যেমন একটা কাজ করে, এই পক্ষগুলো ঠিক একই রকম কাজ করে। এটা মানব জীবনের চন্দ্রের উপর অর্থাৎ মনের উপর একটা বিরাট প্রভাব ফেলে। এগুলো তো একটা জিনিস। এবার তারপরে আপনাকে ভেতরে ঢুকে দেখতে হবে যে আপনার ভেতরের কম্বিনেশনসগুলো কি আছে। আজকে আপনারা, আমি বলি সবসময় যে শনি এবং রাহুর যদি কম্বিনেশন না থাকে, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে কি করবেন। আজকে রবি, কেতু এবং বৃহস্পতির যদি কম্বিনেশনস আপনার জন্মছকে যদি না তৈরি হয়, আপনি ডাক্তারি করে কি করবেন। এবার আপনি যদি মনে করেন যে আপনি সার্জিক্যাল কোনো ডাক্তার হবেন, তাহলে সেখানে মঙ্গলের প্রভাব আসে, তাহলে মঙ্গলের প্রভাবকে সবার আগে দেখে নিতে হবে। আপনারা তো সবার আগে 1, 4, 8, 12 সাথে যদি মঙ্গল থাকে আপনারা মাঙ্গলিক ধরেন, কিন্তু আমি দেখেছি এই 1, 4, 7, 8, 12তে যদি মঙ্গল থাকে এবং রবি, কেতু, বৃহস্পতির যদি একটা ভালো কম্বিনেশন তৈরি হয়, বিয়ের কথাটা অনেক পরে ভেবে সে যে একজন ভালো সার্জিক্যাল একজন ডাক্তার হবেন, তিনি যে ভালো অপারেট করবেন, এটা তো আমরা ভুলে যাই। তাহলে আগে এই ভাবনাগুলো, তার কারণ কোথাও না কোথাও ভুল হয় কি জানেন তো, আমরা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সবার আগে আমরা বলি কি, একটা বাচ্চা ছেলের ছক পেলেও বলি কি এর বিবাহিত জীবন খারাপ। আরে সে আগে রোজগার করবে কি, সে তার নিজের খাবে কি, বাবা মাকে খাওয়াবে কি, বউকে খাওয়াবে কি, তার ব্যবস্থা না করে আগে বিয়ে খারাপ। বিষয়টা কোথাও না কোথাও আমরাও যেমন গোড়া থেকে ভুল করি, আপনারাও গোড়া থেকে ভুল করেন, এবং বাচ্চাগুলো সেখানে ভুলে পা দিয়ে ফেলে। তার কারণ বাচ্চাদের তো দোষ না, তারা আমাদের এই এতগুলো লোকের জন্য তারা একটা গর্তে পড়ে যায়। তার মানে দিকভ্রষ্ট হলো তারা। ঠিক ঠিক ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বললাম? তার মানে কোথাও না কোথাও আমাদেরকে এখন থেকে ডিটারমাইন্ড হতে হবে, আমাদেরকে এখন থেকে একটা সৎ পথ অবলম্বন করতে হবে। একটা সুনির্দিষ্ট দিকে চলতে গেলে যে যে কাজগুলো করণীয় দরকার, সেই কাজগুলো করা দরকার, এবং সেটা খুব সায়েন্টিফিক্যালি, সেটা যাতে আমার শরীরের সাথে যায়, সেটা যাতে আমার প্রফেশনের সাথে যায়, আমার বার্থ চার্টের সাথে যায়, আমার ক্যারেক্টারের সাথে যায়, এবং আমার ডে বাই ডে আমার ইউজফুলনেসের, সেটা যেন ইউজফুল হয়, সেটা যেন ইউজ টু বি না হয়ে যায়।
তার মানে আমার বাবা মা করে এসছে, আমাকে তাই করতে হবে, এটা যেন ইউজ টু না হয়। একদমই এটা আমাকে এই জায়গা থেকে সরে আমাকে একটা সুন্দর জায়গা তৈরি করতে হবে। আপনার ছেলে মেয়ে তো ভালো অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে, সে ভালো পলিটিশিয়ান হতে পারে, রাষ্ট্রবিজ্ঞানে সে পারদর্শী হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, ডাক্তারও হতে পারে, অভিনন্দনের মতো একজন এরকম মহাপুরুষ হতে পারে। কেউ আছেন? চল। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ঘাটাল থেকে বলছি দাদা। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগে দাদা। থ্যাংক ইউ। কার সম্পর্কে জানবেন? আমি ছেলে সম্বন্ধে। আপনার বলুন। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ 9 নভেম্বর 1990, 9 নভেম্বর 1990। টাইম বলুন। সকাল 10:50। সকাল ঘাটাল। সকাল 10:50। জন্মস্থান কোথায়? ঘাটাল ঘাটাল। ঘাটাল, আচ্ছা পশ্চিম মেদিনীপুর ঘাটাল, তাই তো? ওকে। কত বছর বয়স হলো তাহলে? 28 চলছে। 28 চলছে। আচ্ছা দিদি ভাই, ওর কি বারে জন্ম? অক্টোবরে। শুক্রবার, একদম ঠিকই বলেছেন। মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। কেমন? চরণ 1 পেয়েছে, চরণ 1, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। আমি এইমাত্র কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়ে একটা আলোচনা ছোট্ট করে করলাম। আমি জানি না ততক্ষণ আপনি শুনতে পেলেন কিনা। কৃষ্ণপক্ষের অশ্লেষা নক্ষত্র মানে চন্দ্র বসে রয়েছে কৃষ্ণপক্ষের অশ্লেষা নক্ষত্রে। তার মানে বুঝতে হবে আপনার ছেলের মন মানসিকতা নিয়ে আমার টেনশন নেই, কিন্তু ঘটনা হলো অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র। আমি বুধের 3খানা নক্ষত্রকে আমি সবসময়ের জন্য একটুখানি সন্দেহজনক জায়গায় রাখি। তার কারণ হচ্ছে এই নক্ষত্র 3টের খুব গুণ, প্রচুর গুণ। এই নক্ষত্রগুলো যদি নিজেদেরকে ঠিকঠাক রাখতে পারে, নিজেদেরকে একটা ঠিকঠাক গাইডলাইনে রাখতে পারে, নিজের মনকে যদি সঠিক জায়গায় রাখতে পারে, তাহলে এরা বিশাল বড় মাপের একটা প্রফেশনে যেতে পারে, বিশাল বড় মাপের একটা পড়াশুনো শেষ করতে পারে, একটা রিসার্চমূলক ওরিয়েন্টেড পড়াশুনো করতে পারে, এবং দেশ বিদেশের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে তারা ডিগ্রি তারা আনতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কথা। কিন্তু ঘটনা হলো অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র এটাও বুধের নক্ষত্র। এই 3টে নক্ষত্রের কারকতা কি হলো যে এরা হলো না অনেকটা বাল্যসুলভ। বুধ যেমন বাল্যসুলভ, অশ্লেষা নক্ষত্রও তেমন বাল্যসুলভ, জ্যেষ্ঠা নক্ষত্রের ক্যারেক্টারও বাল্যসুলভ, রেবতীরও বাল্যসুলভ। কিন্তু 3টের প্যারামিটার আলাদা। যদি এরা কোনো ক্রমে যদি পাটা স্লিপ করে, নিজেদের ডিজায়ার যদি না ঠিক রাখতে পারে, তাহলে এদের পদস্খলন হবে। তার কারণ চরণটা 1। এবার চরণ 1 মানে যত রাত্রে তারা কাজ করবে তত ভালো, যত দিনের বেলাটা তারা ইউজ না করবে তত বেশি ভালো। তা এবং এরা যত বাড়ি থেকে দূরে থাকবে তত এদের জন্য সুবিধাজনক জায়গায় থাকবে। আচ্ছা, শুক্ল যোগে জন্ম, বালব করণে জন্ম। আবার দেখুন চন্দ্রের করণেই জন্ম হয়েছে, তার মানে খেতে ভালোবাসবে, ভালো মন্দ জামা কাপড় পরতে ভালোবাসবে, ইচ্ছে প্রবল থাকবে, অনেক হাই অ্যাম্বিশন থাকবে তার মধ্যে। পারবে কতটা সেটা তার নক্ষত্রের ক্যারেক্টার বোঝাবে। কি বললাম বুঝেছেন দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতে পারছেন উনি যে কথাগুলো বলছে? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি দাদা। আপনার ছেলের চারিত্রিক গুণাবলী উনি ছক দেখে বলছেন, সেগুলো আপনি মানে রিলেট করতে পারছেন তো? একবারে কারেক্ট। একবারে কারেক্ট। এখনো কি করে? হ্যাঁ, ও হচ্ছে ডেন্টালে এমডি করেছে, প্রফেসরি করছে, কিন্তু ওইটাই স্যাটিসফাই নয়। এই আমি ওই প্রথমে কিন্তু আপনাকে একটা জিনিস লোকেট করেছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে আগে ঠিকঠাক করে ধরুন। যদি স্যাটিসফ্যাকশনের জায়গাকে ঠিকঠাক করে না ধরতে পারেন, আমি কি বললাম, এরা বিধ্বংসী পড়াশোনা করতে পারে, তাই তো? এইমাত্র বললাম এরা বিধ্বংসী পড়াশোনা করতে। অশ্লেষা নক্ষত্র বুধ, প্রত্যেকটা বুধের নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে ক্ষমতা রয়েছে, তারা বিধ্বংসী পড়াশোনা করতে পারে। কিন্তু এত পড়াশোনা তো করলাম, মনের জায়গাটায় ঠিক নেই, প্রফেশনে গিয়ে কোথাও না কোথাও টালমাটাল খাচ্ছি, স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। দাদা আমি হসপিটালে চাকরি করব, নাকি আমি এইখানে চাকরি করব, নাকি আমি প্র্যাকটিস করব, অমুক তমুক হ্যান। এই কনফিউশন করতে করতে হবে কি, বেলা বেড়ে যাবে, মেঘে মেঘে অনেকটা দিন বেড়ে যাবে। হ্যাঁ দাদা, আমার একটা কোশ্চেন আছে। বলুন। হ্যাঁ বলছি, ও হচ্ছে সরকারিতে পরীক্ষা দিয়েছে, ওর কি ওইটা হবে আশা আছে? আমি তো দিদি কোনো কিছুতেই আশা নাই বলে দেখতে পাই না। হ্যাঁ, আর আমি ওইটা খুব ভয় করে। হ্যাঁ বলুন, আরেকবার বলুন। শুক্র দারিদ্র যোগ, রবি শুক্র। হ্যাঁ রবি শুক্র, হ্যাঁ লগ্নের দশমে বসে রয়েছে, দেখেছি সেটা। হ্যাঁ হ্যাঁ বলছি, ওইটা তো রবি নিচস্থ, ওই জন্য দাদা আমি একটু ভয় খাচ্ছি। কেন ভয় পাবেন কেন? অষ্টমপতি নিচস্থ হলে আপনার এমন কি এমন এসে যাবে? দশমপতি তো দশমেই বসে রয়েছে। আর আমি তো আপনাদের রবি বৃহস্পতি খুব মানে জোরালো না হলে সরকারি চাকরি হয় না। হ্যাঁ শুনলাম না, আরেকবার বলুন দিদি। আর বৃহস্পতি খুব জোরালো না হলে যে সরকারি চাকরি হয় না। এই ধরনের তথ্যটা আপনি কোথা থেকে পেলেন? আমি শুনুন, আমি আপনাকে কটা কথা বলি, সেটা যদি আপনি মানে আমার সঙ্গে বলতে বলতে আমি আপনাকে বোঝাই।
এই যে আমাদের মধ্যে কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে যে রবি নাকি সরকারি চাকরি দেয়, হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে বৃহস্পতি নাকি পয়সা দেয়, আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে বুধ নাকি আমাদের বুদ্ধি দেয়। হ্যাঁ 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 এগুলো কোনো অ্যাস্ট্রোলজির ভাষা না, কোনো বইতে লেখা নেই। আর যদি কোনো বইতে লেখাও থাকে না, দেখবেন হয়তো মানে আমার কথাটা একটু শুনে নিন। হ্যাঁ রিকোয়েস্ট করছি, আশা আছে কি? আশা আছে কিনা উনি জিজ্ঞেস করছে। আগে উনি যেটা আমি বলছেন আগে যেটা আপনি নিজেই বুঝে যাবেন যে ওর আশা কি আছে কিনা। আপনি ওর ছক তো জানেন, আমি যা বুঝে নিলাম আপনি ওর ছক আপনার মুখস্থ, তা আপনি নিজেই বুঝে যাবেন। সবার আগে আমাদের সরকারি চাকরিটা দেয় কে, এটা একটা বড় প্রশ্ন। সরকারি চাকরি দেয় হলেন 6পতি এবং 10পতি। ষষ্ঠ হচ্ছে লগ্নের ষষ্ঠ ভাব থেকে আমাদের সরকারকে আমরা বিচার করি, অর্থাৎ রোগ ঋণ রিপু জ্বালা বলে একটা কথা আছে। আমরা না শাস্ত্রের মধ্যে সবাই ভাবি কি এটা শুধু রোগের ঘর, এটা শুধু রিপুর ঘর, এটা শুধু মানসিক জ্বালার ঘর। কিন্তু 6th হাউস শত্রু ভাব, আর শত্রু মানেই হচ্ছে সরকার। কি বললাম বুঝেছেন? হয়তো আপনি নেই, যাই হোক আপনি আছেন। এই 6 নম্বর ভাব আর 10 নম্বর ভাব মানে হচ্ছে 10 নম্বর ভাব মানে আমাদের হচ্ছে কর্মভাব। 10 থেকে আমরা কর্ম দেখি। তাহলে 10 নম্বরের মালিক হলেন শুক্র, সে তো সেখানেই বসে রয়েছেন। তাহলে এবার আপনার ছেলে ষষ্ঠপতি তো বুধ, সে কোথায় বসে রইল? সে বসে রইল একাদশে কানেক্টেড হয়ে। এবার তার মানে 6 আর 10-এর কি কোনো কানেকশন হলো না? আপনি বুঝে নিন তাহলে এটা অতটা এফেক্টিভ নয়, তাহলে অতটা এফেক্টিভ হলো না। তার মানে 6 আর 10-এর কানেকশন যদি না হয়, এই 6পতি মঙ্গল হতে পারে, আবার 10পতি রবি হতে পারে। বৃহস্পতি এবং রবি কোনোদিনই আমাদের সরকারি চাকরিকে নির্দেশ করে না। রবি আমাদের একটা আত্মার কারক গ্রহের একটা প্ল্যানেট, বৃহস্পতি প্রজ্ঞার একটা কারক গ্রহের প্ল্যানেট। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা ভাবগুলো বিচার করি, যার যেটি ভাব, বৃহস্পতি যে ভাবের কারক গ্রহ হবে সেই ভাবের ফল তুলবে। বৃহস্পতি যদি দ্বিতীয়পতি হয় তাহলে ধনস্থানের কারক গ্রহ হবে। বৃহস্পতি যদি তৃতীয় ভাবের কারক গ্রহ হয় তাহলে তিনি সম্পর্কের কারক গ্রহ হবেন। বৃহস্পতি যদি চতুর্থের কারক গ্রহ হয় তাহলে তিনি মাকে দেখবেন, মামার বাড়িকে দেখবেন, বা আমার সফলতাকে দেখবেন, মায়ের বাড়ির জমিকে দেখবেন, আমি আমার মায়ের তরফ থেকে জমি পাবো কিনা, বৃহস্পতি সেই জায়গাটা দেখবে। বৃহস্পতি যদি পঞ্চম ভাবের কারক হয় তাহলে সে আমার ব্রেন হবে, সে আমার প্রজ্ঞাকারক গ্রহ হবে, সে আমার বিদ্যার কারক গ্রহ হবে। বৃহস্পতি যদি ষষ্ঠপতি হয় তাহলে সেই বৃহস্পতি হয়ে যাবে কি, বৃহস্পতি আমার রোগের কারক গ্রহ হবে, বৃহস্পতি আমার শত্রুর কারক গ্রহ হবে। সেই বৃহস্পতি যদি আবার সপ্তমপতি হয় তাহলে সে আপনার প্রফেশনকে দেখছে, আপনার কনজুগাল লাইফের পার্টনারকে দেখছে। তাহলে জ্যোতিষশাস্ত্রে এই ভাবগুলোকে দেখতে হবে। যখন সে বৃহস্পতি অষ্টম হয়ে যাচ্ছে তখন সে আপনার দুরারোগ্য ব্যাধি দেখবে, তখন সে আপনার স্থাবর সম্পত্তির মালিক হয়ে যাবেন, এবং আপনার কীভাবে মৃত্যু হতে পারে তার একটা কারক গ্রহ হবে। বৃহস্পতি যখন নবমপতি হবে তখন তিনি আপনার বাবার কারক গ্রহ হবেন, তখন তিনি আপনার ভাগ্য হবেন, তখন আপনার ধর্ম আপনি কতটা করবেন সেই বৃহস্পতি সেই জায়গায় দেখবেন। বৃহস্পতি যখন দশম হবে তখন সেই বৃহস্পতি আপনার কর্মপতি হবে। বৃহস্পতি যখন একাদশ হবে তখন সেই বৃহস্পতি আপনার সফলতা, আপনার ইনকাম দেখবে। আবার বৃহস্পতি যখন দ্বাদশ হবে তখন আপনি ঠাকুর ঘরে কতটা নিজেকে টাইম স্পেন্ড করবেন, আপনি আধ্যাত্মবাদের সাথে কতটা নিজেকে নিযুক্ত করবেন, বা আপনি বিদেশে গিয়ে কতটা থাকবেন সেটা দ্বাদশ এবং ষষ্ঠ দেখে। এইভাবে বৃহস্পতি প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা কারকতা আছে। এইসব আমি দেখি যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করে মানে একদম ওই কি বলবো ভুজুং ভাজুং, সত্যি কথা ভুজুং বাজুং, বেসিক নলেজটুকু নেই। বৃহস্পতি কারক গ্রহ হয়ে গেল বিদ্যার, রবি কারক গ্রহ হয়ে গেল সরকারের, বুধ হয়ে গেল বুদ্ধির, মঙ্গল হয়ে গেল বিয়ের। এসব শাস্ত্রে লেখা নেই। শাস্ত্রে যেটা লেখা রয়েছে সেটা একটা সুন্দর ভাষা, সেই টেকনিক্যাল ভাষাটাকে বুঝতে হবে। সময় শেষের দিকে চেম্বারগুলো না বললে আবার আপনারা আমাকে আসতে পারেন। একদমই। তাহলে এর থেকে কি প্রমাণিত হলো, আপনি যার কাছ থেকে এগুলো জেনেছিলেন উনিও অতটা এফেক্টিভ নন। আমি সেটা বলবো না, না আমি বলছি আপনার দায়িত্ব নিতে হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা উল্টোপাল্টা জানছেন, যাদের কাছ থেকে জানছেন তারা অতটা এফেক্টিভ নয়, তার কাজে ছকটাও এফেক্টিভ নয়, উনিও এফেক্টিভ নন। আপনাদের উচিত হচ্ছে সিলেকশনটাকে ঠিক করা। যে কোনো ক্ষেত্রে আপনি একটা দোকানে কিনতে যাবেন, 1000 জিনিস থাকবে, সিলেকশন ডিপেন্ড করছে আপনার উপর, দোকানদারের উপর নয়। ওনার কাছে সবই ভালো, এটা ভালো, হ্যাঁ ওটা অনেক কম পাতলা মনে হচ্ছে ভালো, ওটা আরও বেশি ভালো, তো কাজে আপনি সিলেকশন করুন। মেচেদাতে 4 তারিখে চেম্বার রয়েছে, আজকে 1 মানে ঠিক 3 দিন পর। জামশেদপুরে 6 তারিখে চেম্বার রয়েছে, হাতিবাগানে 9 তারিখে চেম্বার রয়েছে, গৌহাটিতে 11 তারিখে চেম্বার রয়েছে, আগরতলাতে 12 তারিখে বসছেন বেদাচার্যদা, কৃষ্ণনগর থাকছেন 14 তারিখ, বহরমপুর থাকছেন 15 তারিখে মার্চের, দুর্গাপুরে থাকছেন 19 তারিখে, ব্যারাকপুরে 18 তারিখে, বর্ধমানে 20 তারিখে, মালদাতে 27 তারিখে, কোচবিহারে 28 তারিখে, শিলিগুড়িতে ঠিক তার পরের দিন 29 তারিখে,
আর গড়িয়াহাটের শুক্রবার, দক্ষিণেশ্বরের রবিবার, এটা অ্যাজ ইউজুয়াল উইকলি চেম্বার থাকে। বুকিং নাম্বার রবিবার মানে দাকসায় দক্ষিণেশ্বর বন্ধ হয়ে গেছে ভর্তি, শুধু শ্যামবাজার আর শিলিগুড়ি খোলা রয়েছে। যারা যোগাযোগ করতে চান আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, নিশ্চয়ই তারা সব একদম ডেফিনেটলি। বুকিং নাম্বার 9830771807, টিভি স্ক্রিনে ছিল 9830772058। আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। আজকের মতো শেষ করছি। নমস্কার। নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718। শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।